এখন যিনি আছেন মুখ্যমন্ত্রী, ওনার তো তুলনাই নেই। মন্ত্রী হবো এটা কোনদিন ভাবতে পারিনি। দল যেভাবে কাজ করাবেন, কাজ দেবেন, সেভাবেই চলবে। আমি জয়ী প্রার্থী হয়েছি শুধু সাধারণ মানুষের জন্য, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য। আমার নিজের কোনো ক্যাডার নাই। ছিলেন পরিচারিকা, সেখান থেকে পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামের বিজেপি প্রার্থী সেখান থেকে জয়ী হলেন এবং সেখান থেকেই সরাসরি মন্ত্রিসভায়। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, একদমই ঠিক ধরেছেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আয়ুষ গ্রামের বিজেপি বিধায়ক কলিতা বাজি, যাকে কম বেশি এখন সকলেই চেনেন এবং ৩৫ জন মন্ত্রী পদে যে শপথ গ্রহণ হয়েছিল তার মধ্যে জল করছিল তার উপর। আর দিদি, আপনাকে তা বলে তরফ থেকে অনেক শুভেচ্ছা। প্রথমে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে আপনার? দেখুন, এই জায়গায় এসে তো ভালো লাগারই কথা আছে এবং ভালোই লাগছে, কারণ এটা তো আর আশা করা যায় না এবং স্বপ্নেও ভাবা যায় না যে আমি আজকে মন্ত্রিত্ব পাবো এবং বিধায়ক হব। কারণ একজন মানে ভাবাটাই আমাদের ভুল ধারণা ছিল বিগত দিনে যে সরকাররা যেসব করে বেড়াইছে। তা আমি একটা জিনিসই ভালো লক্ষ্য রেখেছি এবং জানি একজনই পারে, ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মোদিজি। এখন যিনি আছেন মুখ্যমন্ত্রী, ওনার তো তুলনাই নেই। ওনার মন্ত্রিত্বতে যে আমি একটা জায়গা পেয়েছি, এটা আমি খুব গর্বিত। এই যে বলছিলেন যে ভাবাই যায় না, মানে আপনি কখনো ভেবেছিলেন যে আপনি বিধায়ক হবেন আর তার সেখান থেকে সরাসরি প্রতিমন্ত্রী? না না না, বিধায়ক হব এটা চিন্তা ভাবনা ছিল এবং আশা করেছিলাম মানুষের জনসাধারণের আশীর্বাদে, কিন্তু যে এই মন্ত্রী হব এটা কোনদিন ভাবতে পারিনি। এখন তো গোটা রাজ্যের দায়িত্ব আপনার কাঁধে বলা যেতে পারে অনেকটাই, কিভাবে দেখছেন? দেখুন, এখন আমাদের এখনো দায়িত্ব বন্টনা হয়নি এবং আমি মনে করি আমার বিধানসভা, আমি যখন বিধায়ক ছিলাম আমি বিধানসভা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। এখন তো সেটা হবে না, এখন সমস্ত মানে পশ্চিমবঙ্গের দায়িত্বেই আমি। তাই দল যেভাবে কাজ করাবেন, কাজ দেবেন, সেভাবেই চলবে। 7 জন মহিলা মন্ত্রীর মধ্যে আপনি একজন। এই যে দল আপনার উপর যে দুটো দায়িত্ব দিল, নিশ্চয় কিছু বুঝেছেন ওনাদের, আমি যে একদমই কাছে পৌঁছাতে পেরেছি এটা নিয়ে আমি খুব গর্বিত। সবার প্রথম কি কাজ করতে চান বিশেষ করে মহিলাদের জন্য? দেখুন, এই মুহূর্তে আমার কোনো দায়িত্ব বন্টনা হয় না এবং এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না যতক্ষণ না আমাকে উপনেতৃত্ব আমাকে কোনো অর্ডার দিয়েছেন। আমি আদেশ মনে করি তাদেরকে, আমি একদম ভগবান হিসেবেই দেখি এবং মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। দিদি, আপনাকে এখন কম বেশি সকলেই চেনেন, কিন্তু আপনার যে লড়াই, আপনার যে সংগ্রাম, সেই বিষয়টা অনেকের কাছে এখনো মানে জানা নেই। সেই বিষয়টা যদি বলেন যে আপনার লড়াইটা কতটা কঠিন ছিল? দেখুন, যে কোনো একটা রাজনৈতিক দল করতে গেলে একটু তো কষ্ট হবেই, লড়াই আছি। কিন্তু তার মাঝখান থেকেও যে আমি জয়ী প্রার্থী হয়েছি শুধু সাধারণ মানুষের জন্য, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য। আমার নিজের কোনো ক্যাডার নাই, সাধারণ মানুষ চেয়েছিল তাই এই জায়গায়। এবং আমার বিধানসভার সকল স্তরের মানুষকে আমি করজোড়ে নমস্কার করে প্রণাম জানাই, কারণ তারা চেয়েছিল বলে এই জায়গায়। আপনি নিজেই বলেছিলেন যে আপনি পরিচারিকার কাজ করতেন, সেইখান থেকে দাঁড়িয়ে রাজনীতির ময়দানে আসা কিভাবে? এটা দেখুন, আমি কোনো অন্য দল করতে আসিনি যে রাজনীতিটা করতে এসেছি। আমি বরাবরই বাড়ির একটা সাধারণ বউ ছিলাম, আছি, থাকবো, এটাই স্বাভাবিক। এবং পার্টিটা আমার খুব ভালো লেগেছিল এবং আমার শ্বশুর মশাই শুনি এগিয়ে দিয়েছিলেন আমার। মানে পরিবারের ফুল সমর্থন পেয়েছে একদম। এই যে গতকালকে যখন আপনি শপথ নিলেন, যখন আপনি জানলেন যে আপনি প্রতিমন্ত্রী হবেন, আর পরিবারের লোক কেমন আপনাকে মানে সমর্থন করেছিল, কি বলেছিল, কতটা খুশি হয়েছিল? দেখুন, আমরা তো জানতাম না যে আমার ওখানে শপথের ব্যাপার আছে। আমাকে মিটিং আছে বলে ডাকা হয়েছিল, আমি সেই হিসেবেই এসেছি। যখন ভেতরে ঢুকে দেখলাম তখন আমাকে ফাইল দিয়ে বলছে তোমাকে এই ওষুধটা নিতে হবে। না, আচমকাই? আচমকা, আমি অতটা বুঝতে পারিনি। তারপরেই আমার ছেলে স্বামী সকলেই নিয়ে এসেছিলাম যে মিটিংয়ে চলো একবার যাবে আমার সঙ্গে। সেই অনুভূতিটা কেমন ছিল, মানে আপনি জানতেনই না, কালকেই জানলেন? হ্যাঁ, সে তো ভালো লাগারই কথা, একদম খুশিরই কথা যে আমি একটা জায়গায় গেছি, সে তো আনন্দেই হবে। বাড়ির লোক খুব খুশি, আনন্দ। আপনি একসময় বলেছিলেন যে আপনি মাত্র মাসে ১,৫০০ টাকা ইনকাম করতেন, সেইখানে দাঁড়িয়ে। না, ১,৫০০ টাকা না, এটা ভুল শুনেছেন আপনারা। ১,৫০০ টাকা নয়, কারণ আমি যেটুকু রোজগার করতাম দুটো বাড়িতে, মানে ২১-এ তো অনেক বাড়ি কাজ করেছি, আবার ২১-এর পরে যখন দুটো বাড়ি রেখেছিলাম ৪.৫ মাইনে ছিল। সেই সংকট থেকে এই যে এত সংগ্রাম, কিছুটা হলেও তো নিশ্চয়ই সমাধান হয়েছে। তো মহিলাদের, বিশেষ করে আপনার আয়ুষ গ্রামে যারা এখন আপনার মতো যারা অবস্থায় সেই সময় ছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নারী শক্তি।
দেখুন, আমি বারবার আপনাদেরকে একটা কথা বোঝাতে পারছি না, কেন জানি না, যে আমি এখন বিধানসভা, শুধু আমার বিধানসভার বিধায়িকা নই, গোটা পশ্চিমবঙ্গে। তা পশ্চিমবঙ্গে যে প্রতিশ্রুতি দেবেন, যে কাজটা দেবেন, সেই কাজ ধরেই আমি এগিয়ে যাব। এখনো পর্যন্ত আমি কোনো দায়িত্ব বর্ণামা পাইনি, আমি পাই জানাবো। আয়ুষ গ্রামের বিধায়ক হিসেবে আপনি আয়ুষ গ্রামের মানুষের উদ্দেশ্যে কি বলবেন, না তাদের জন্য কি আলাদা কোনো কাজ করতে চান? একজন বিধায়ক হিসেবে বলছি। দেখুন, যখন আমি আউসগ্রামের বিধায়ক ছিলাম, আমার পরিকল্পনাই ছিল স্বাস্থ্যকেন্দ্রে আমাদের বেহাল দশা, সেটা ঠিক করব, এবং জঙ্গলমহল এরিয়া সেটা শহরে পরিণত করার খুব ইচ্ছা ছিল, এবং জলের সমস্যা খুব আমাদের ওখানে, মানে আউসগ্রাম জঙ্গলমহল এরিয়ায় কোনো কাজ হয়নি, সেই কাজগুলো সমস্তটা করার ইচ্ছা আছে এবং করব। আয়ুষ গ্রাম তো তৃণমূলের শক্ত ঘাঁটি বলা হতো, সেখানে এখন পদ্ম ফুল ফুটেছে, এটা নিয়ে কি বলবেন? একদম শেষ প্রশ্ন। দেখুন, ও কে কি সেটা জেনে লাভ নাই, আমি জানি আমরা কি করতে চাই, আমরা কি করব, এবং আমি মনে করি আমার ভারতীয় জনতা পার্টির শেষ কথা, মানুষ চেয়েছিল, সে ভোট কেন্দ্রে জবাব দিয়েছে। একদমই, আপনারা শুনলেন বিজেপি বিধায়ক তথা প্রতিমন্ত্রী কলিতা মাঝির মতামত এবং তার সংগ্রামের কথা। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ান নিউজ।